ওকে, ওয়েলকাম ব্যাক টু ওয়েস্টেক আইটি। তো আজকে আমরা পড়ব নেট কনফিগারেশন অন সিসকো রাউটার। তো আমাদের নেটওয়ার্ক যত বড়ই হোক না কেন, আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতেই হবে। শুধু ডাটা বা আমরা স্টোরেজ এগুলো ইউজ করলে হবে না, আমাদের ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। তো সেটার জন্য আমাদেরকে নেট কনফিগার করতে হবে। তো আজকে আমরা নেটের ডিটেলসটা জানবো, নেট টার্মিনোলজিটা জানবো, নেট কনফিগারেশনটা জানবো এবং কয় ধরনের নেট আছে, কি আছে, এবং একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কীভাবে নেট কনফিগার করা থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যাকগ্রাউন্ড থিওরি, this topic describe how to configure network address translation NAT for IP address conservation and how to configure inside outside source address. So আমরা আমাদের আমরা এর আগেই পড়েছি যে আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়, একটা পাবলিক আইপি অ্যাড্রেস আর একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো পাবলিক আইপি অ্যাড্রেস যেগুলো আমরা পাবলিক আইপি অ্যাড্রেস কোনগুলো বলি, যেগুলো রাউটেড থ্রু ইন্টারনেট, ডিরেক্টলি রাউটেড হতে পারে, আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে পাবলিক আইপিটা অ্যাক্সেস করতে পারি। কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস নট রাউটেড। প্রাইভেট আইপি অ্যাড্রেস যদি আমরা ইন্টারনেটে পাঠাতে হয়, তাহলে কোনো একটা পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে ট্রান্সলেট করে আমাদেরকে পাঠাতে হয়। ইজ কারেক্ট? ওকে, ফাইন। তো আমাদের IPv4 অ্যাড্রেস, আমাদের পাবলিক যে আইপি অ্যাড্রেসের যেটা ব্লক, সেই ব্লকে আমাদের আইপি অ্যাড্রেসের সংখ্যা খুবই কম, খুবই কতগুলো আমরা আইপি অ্যাড্রেস পাই? 2^32, তাই না? মানে 4.3 বিলিয়ন অ্যারাউন্ড আমরা পাবলিক আইপি পাই। তো 4.3 বিলিয়ন। তো আমরা একটু হিস্ট্রিতে পড়ে আসি। IPv4 যখন শুরু হয় বা ইন্টারনেট যখন শুরু হয়, তখন আমরা একটা হিস্ট্রি পড়ি। Okay, network address translation. This chapter examines a very popular and very important part of both enterprise and small office home office network address translation. সেটা হতে পারে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অথবা আমার হোম অফিস, ছোট স্মল স্মল অফিস আর হোম অফিসের জন্য হতে পারে। NAT help solve a big problem with IPv4. IPv4 যখন ক্রিয়েট হয় তখন ন্যাট না থাকলে আসলে আসলে IPv4 টিকে থাকতো না স্টিল। তো IPv4 অ্যাড্রেস স্পেস would have been completely consumed by mid-1990s. 1990-এর দিকেই যখন তৈরি হয় তার পরপরই শেষ হয়ে গেছে IPv4 আইপি অ্যাড্রেস। কারণ আমরা 4.3 বিলিয়ন ইউজ করতে পারছি। 4.3 বিলিয়ন ডিভাইসে যদি ইউজ করি তাহলে তো শেষ হয়ে যায়। তাহলে আমার ওয়ার্ল্ডে তো প্রচুর সংখ্যক ইউজার, তাই না? ধরো একটা অফিসে 1,000 ইউজার আছে, আরেকটা অফিসে 50,000 ইউজার আছে, 1,00,000 ইউজার আছে। তো 4.3 বিলিয়ন কয়টা আইপি? তো শেষ হতে একদম বলতেছে যে আর্লি আইপি অ্যাড্রেস হ্যাভ বিন কমপ্লিটলি consumed by the mid-90s. After it consumed, the internet could not continue to grow. মানে এটা কনজিউম হওয়ার পরে ইন্টারনেট আর গ্রো করা সম্ভব না, শেষ হয়ে গেছে। হুইচ উড হ্যাভ সিগনিফিকেন্টলি স্লো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্টারনেট। দ্য চ্যাপ্টার ব্রেক দ্য টপিক্স ইন্টু 3 মেজর সেকশন। 3টা মেজর সেকশনে ভাগ করেছে। দ্য ফার্স্ট সেকশন এক্সাম্পল দ্য চ্যালেঞ্জ টু IPv4 অ্যাড্রেস স্পেস কজ বাই দ্য ইন্টারনেট রেভলিউশন অফ দ্য 1990s। কত সালে ইন্টারনেট রেভলিউশন হয়? 1990-এর দিকে। এবং 90-এর মাঝামাঝি সময়েই কী হয়, IPv4 যা তৈরি হয় তা শেষ হয়ে গেছে। তো দ্য সেকেন্ড সেকশন এক্সপ্লেন দ্য বেসিক কনসেপ্ট বিহাইন্ড দ্য ন্যাটের বিহাইন্ডে কী কাজ করে বা ব্যাকগ্রাউন্ডে কী কাজ করে। হাউ সেভারাল ভেরিয়েশন অফ নেটওয়ার্ক, কতগুলো সেভারাল ভেরিয়েশন আছে নেটের কাজ করার ক্ষেত্রে। অ্যান্ড হাউ দ্য পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন অপশন কনজার্ভ দ্য আইপি অ্যাড্রেস স্পেস। পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন করলে যে আইপি অ্যাড্রেসগুলো আমরা বাঁচাইতে পারতেছি সেটাই আমরা দেখবো আর কি। The final section show how to configure NAT from the Cisco IO software command line interface CLI and troubleshoot NAT. আমরা কমান্ড লাইনে যে NAT কীভাবে কনফিগার করতে হয় এবং কীভাবে ট্রাবলশুট করতে হয় সেগুলো আমরা দেখব। ফাইন। The perspective on IPv4 address scalability, কেন IPv4 বর্ধিত করা হবে।
The original design for the internet required every organization to ask for and receive one or more registered classful IPv4 network number. প্রত্যেকটা অর্গানাইজেশন তারা ক্লাসফুল IPv4 অ্যাড্রেস চাচ্ছে। ক্লাসফুল বলতে কি আমরা বলি /8/16/24, যদি এরকম আইপি দিয়ে দেয় তাহলে আইপি আর থাকে? তাহলে কি লাগবে আমাদের এখানে? ক্লাসলেস করতে হবে। তাহলে কি করতে হবে? VLSM করতে হবে, CIDR করতে হবে। So the people administrating the program ensure that none of the IP network are reused as long as every organization used only IP address inside its own registered network number. IP address would never be duplicate and IP routing could work well. তার মানে তারা প্রথম দিকে কি করলো, সব পাবলিক আইপিগুলো ইউজ করা শুরু করলো, অ্যান্ড ইউজ করে তারা ঠিক আছে, গোয়িং ওয়েল, সব কিছু ঠিক আছে, connected to the internet using only registered network number or several registered network number work well for a while. In earlier mid-90s, it became apparent the internet was growing so fast that all IP network would be assigned by the mid-90s. 1990s মানে 1990 মাঝামাঝি সময় আসে সব আইপি ইউজ হয়ে গেছে, এখন আর কি করবে? তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ টু প্রোভাইড দিস সলিউশন? এই প্রবলেম থেকে বের হইতে গেলে তাহলে কি করতে হবে? ন্যাট করতে হবে, তাই না? ন্যাট ছাড়া কি উপায় আছে? ন্যাট করলে কি একটা আইপির উপর দিয়ে লাখ লাখ আইপি আমার বের হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? Concern arose that the available network would be completely assigned and some organization would not able to connect to the internet. কি হলো, এখন আর কিছু কিছু অর্গানাইজেশন আর কানেক্ট পাচ্ছে না ইন্টারনেট, কারণ তাদের আইপি দিচ্ছে না, তারা তো পাবলিক আইপি ইউজ করতেছে। The main long-term solution IPv4 address scalability problem was to increase the size of IP address. Scalability অনেক প্রবলেম ছিল, increase the size of IP address এর সাইজের প্রবলেমের কারণে। This one fact was most compelling reason of the advent of IPv version 6. এরপরে কি করছে, তারা IPv version 6 ইউজ করছে, তৈরি করছে, এবং version 5 was defined much earlier but was never deployed. ভার্সন 5 তারা চেষ্টা করছে, ডিফাইন করছে, বাট তারা এটা ডেপ্লয় করেনি, ঠিক আছে। সো দ্যাট নেক্সট অ্যাটেম্প ওয়াজ দ্য লাস্ট ভার্সন কী ছিল? IPv6। IPv6 128 বিট অ্যাড্রেস ইনস্টেড অফ 32 বিটস, তার মানে একবারে প্রবলেম শেষ। আমরা যে IPv6 প্রতি মিলিমিটারে আমরা আইপি বসালেও শেষ করতে পারবো না, শেষ করতে পাবলিক আইপি বসাও, কোনো সমস্যা নেই। 32 bits address IPv4 with the sum of or improved process assignment address organization. Main short-term solution the address problem was suggested by 3 standard work together to solve the problem. 3টে স্ট্যান্ডার্ড ফলো করছিল এই প্রবলেমটা সলভ করার জন্য। 2 of the standard work closely together: network address translation and private addressing. কি করছে, একটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করছে, আর একটা প্রাইভেট অ্যাড্রেস স্কিমে ভাগ করে ফেলাইছে। দিস ফিচার টুগেদার ফলো মেনি অর্গানাইজেশন ইউজ দ্য সেম আনরেজিস্টার্ড IPv4 নেটওয়ার্ক নাম্বার ইনক্রিমেন্টলি অ্যান্ড স্টিল কমিউনিকেট ওয়েল উইথ দ্য ইন্টারনেট। দ্য থার্ড স্ট্যান্ডার্ড ইজ ক্লাসলেস ইন্টারডোমেন CIDR অ্যালাউজ ISP টু রিডিউস দ্য ওয়েস্টিং IPv4 অ্যাড্রেস। তার মানে ধরো তুমি আমি ওয়েস্টে গাইটে একটা আইপি ব্লকস আছে, আমার /24 দিয়ে দিলাম, তা আমার লাগবে একটা, তাহলে /24 দিলে কি হলো, ওয়েস্ট হয়ে গেল না আইপিগুলো? তাহলে কি CIDR করে ফেলা আর VLSM যদি করে ফেলি, তার মানে দুইটা লাগবে, দুইটাতে ইউজ করতে হবে। এবার তাহলে কি প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে না? আমরা একদিকে ন্যাট করতেছি আর আইপির ব্লক সাইজটাকে আমরা CIDR করে ফেলতেছি। আমি বুঝতে পারছি? তো the network number other than network CIDR also can allow internet service provider ISP to summarize routes such as the multi-class ABC network mass single route, which help reduce the size of internet routing table. একবার প্রবলেম সলভ করে দিল। তো CIDR আমরা অলরেডি জানি, এবং INA আমরা জানি ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। CIDR এর মাধ্যমে আইপিগুলোকে আমরা ভাগ করে ফেলতে পারি, শুরুতে এরকম /24 যদি আমাদেরকে দিতে হতো, তাহলে কি আমাদের অনেক আইপি ইউজ হয়ে যেত না? এই যে তখন আমরা কি করলাম, CIDR ব্লকে ভাগ করে ফেললাম।
/28 14টা অ্যাসাইনেবল আইপি অ্যাড্রেস, 30টা অ্যাসাইনেবল আইপি অ্যাড্রেস, তাহলে আমাদের ইজি হয়ে গেল। প্রাইভেট আইপি অ্যাড্রেসটাকে আমরা ভাগ করে ফেলতে পারি না এইভাবে। প্রাইভেট আইপি অ্যাড্রেসের ব্লক আমরা পড়ছি না এর আগে, 10.0.0.0, এটা কত ক্লাস এর, তাই না, /8, এটা হলো /16, এটার ব্লক হলো, রেঞ্জ হলো। অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করবে ক্লাস বির প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ কত, ক্লাস সির প্রাইভেট আইপি অ্যাড্রেস। ইটস ভেরি সিম্পল অ্যান্সার, বাট সামটাইমস কোয়াইট টাফ, বিকজ হঠাৎ করে জিজ্ঞেস করছে ক্লাস বির সাবনেট মার্কস কত হতে পারে, বা রেঞ্জ কত হতে পারে, নাম্বার অফ নেটওয়ার্কস কয়টা হতে পারে, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করতে পারে। Enable approximately এতটা TCP EDU7 support a single IPv4 address, private network net enterprise connection. Okay, তো আমরা তো NAT enable private IP address NAT operation on a device usually connecting the two networks. Before packet are forward one to another network, NAT translate the private IP, not global unique address in the internal network into the legal address. তার মানে কি করে, নেট যখন নেটওয়ার্ক ট্রান্সলেট করতেছে, মানে কি লোকাল আইপি অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করে বাইরে নিয়ে চলে যাচ্ছে, ইন্টারনেট অ্যাক্সেস করাচ্ছে। NAT ক্যান বি কনফিগার অ্যাডভার্টাইজ টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড only one address for the entire network, মানে একটা পাবলিক আইপি দিয়ে আমি এন্টায়ার নেটওয়ার্কটাকে আমি বাইরে নিয়ে যেতে পারছি। দিস অ্যাবিলিটি প্রোভাইড মোর সিকিউরিটি, effectively hiding the entire internal network behind the one address. NAT is also used to enterprise edge, allow internal user access to the enterprise নেটওয়ার্কের আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করানোর জন্য আমাদেরকে NAT করতে হয়, তাই না? ওকে, তো হোয়াট ইজ NAT যদি প্রশ্ন করে, হোয়াট ইজ NAT? NAT ইজ দ্য প্রসেস ইউজ টু ট্রান্সলেট নেটওয়ার্ক অ্যাড্রেস। একটা প্রসেস যেটা কি করে, নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করে। সোজা কথা, NAT প্রাইমারি ইউজ টু কনজার্ভ পাবলিক আইপি অ্যাড্রেস, পাবলিক IPv4 অ্যাড্রেস। সে কী করে, IPv4 অ্যাড্রেস যেটা পাবলিক আইপি সেটাকে বাঁচায়, সেটা কনজার্ভ। NAT ইউজুয়ালি ইমপ্লিমেন্টেড অ্যাট বর্ডার নেটওয়ার্ক ডিভাইস সাচ এস ফায়ারওয়াল আর রাউটার। একদম বর্ডার নেটওয়ার্ক ডিভাইস, একদম উপরে না, বর্ডার নেটওয়ার্কের লাস্ট ডিভাইসটাতে আমরা NATটা করে থাকি। আমি তো মাঝখানের কোনো ডিভাইসে করতে পারতাম না, একদম লাস্ট ডিভাইসে করছি। ঠিক আছে, NAT allow the network to use private address internally, only translated to public IP address where needed. NAT কি করে, NAT allow the network to use private address internally, only translated public when needed. তার মানে নেটওয়ার্ক আমরা ইনসাইডের নেটওয়ার্কের জন্য ঠিক আছে, আমরা নিজেরা কমিউনিকেশন করতেছি, যখন আমার আউটসাইডে যাওয়ার দরকার তখনই আমরা NAT করতেছি, তার আগ পর্যন্ত আমরা সে যাচ্ছে না। ডিভাইস উইদিন দ্য অর্গানাইজেশন ক্যান বি অ্যাসাইন প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যান্ড অপারেট উইথ লোকালি ইউনিক অ্যাড্রেস। আমরা এন্টারপ্রাইজের ভিতরে, যে ক্যাম্পাসের ভিতরে সবার একটা করে ইউনিক আইপি অ্যাড্রেস আছে না, প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে। When traffic must be sent, received to or from other organization or the internet, the border router translate address to public and globally unique address. তার মানে আমার বর্ডার রাউটারটা আমি বের হয়ে যাচ্ছি একটা ইউনিক অ্যাড্রেস হয়ে, কারণ আমার ওখানে তো একটা আইপি আছে, পাবলিক আইপি অ্যাড্রেস আছে। IPv4 প্রাইভেট অ্যাড্রেস স্পেস আমরা অলরেডি জানি এগুলো। IPv4 address space is not big to enough uniquely address all the device must be connected to the internet. তার মানে IPv4 এর সকল অ্যাড্রেস দিয়ে আমি ইন্টারনেটে কানেক্টিভিটি করা সম্ভব না, কারণ 4.3 বিলিয়ন। Network private address are describe RFC request for change 1918 are the designed to use the organization on seat only. Private address are not routed by internet router, while public address are. Private address are not routed by internet. আগে আমরা পড়ে আসলাম যে ইন্টারনেটে ডিরেক্টলি যায় না। আর আমরা NAT করতে হলে কিন্তু সুইচে NAT করতে পারি না, সবসময় মাথায় রাখবো। NAT করতে হলে আমাদেরকে রাউটারে করতে হবে, ফায়ারওয়ালে করতে হবে, ঠিক আছে। এই জাতীয় যে ডিভাইসগুলো আছে আমাদের সেগুলোতে করতে হবে, এবং আমাদের একটা ডিফল্ট রাউট জেনারেট করতে হবে।
উইদাউট ডিফল্ট রাউট আমরা ইন্টারনেটে যেতে পারবো না, কারণ আমি কোন জায়গায় যাচ্ছি আমি যদি তাহলে স্ট্যাটিক হয়ে যাবে না। আননোন নেটওয়ার্ক আননোন সাবনেট আমাদেরকে এটাই তো লিখতে হবে। Private addresses can elevate IPv scarcity but because they are not routed to internet device, the first need to translate. NAT is process used to perform such translation. NAT আমাদের যে প্রাইমারি যে কাজটা করে এটা আসলে ট্রান্সলেশনের কাজটাই করে। তো already we know that the IPv4 address, private IP address, the 10.0.0 থেকে 10.255.255.255 এদের CIDR prefix হলো কত 10.0.0/8। এটা কি ক্লাস ফুল? ক্লাস বির হলো 172.16.0.0 31, এটা রেঞ্জ কত 172 31 পর্যন্ত যাবে। 255 এদের এদের প্রিফিক্স কত? তো ইন্টারনাল নেটওয়ার্ক প্রাইভেট আইপি অ্যাড্রেস স্পেস, হ্যাঁ এটা হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। এই স্পেসগুলোকে আমরা কি করছি ট্রান্সলেট করে কোথায় নিয়ে যাচ্ছি ইন্টারনেটে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? এটা একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কি আছে দেখো, ওই যে আমরা এর আগে একটা দেখালাম, এটা দেখে রিমোট সাইট একটা ব্রাঞ্চের কথা বলতেছে। ব্রাঞ্চ থেকে ওয়ান কানেক্টিভিটি ইজ দ্য ডাটা কানেক্টিভিটি সামিট অথবা ফাইবার অ্যাটম দিয়ে এসে এদিক দিয়ে এসে এই রাউটারে হিট করে এদিক দিয়ে ইন্টারনেটে যাচ্ছে। বুঝতে পারছি? তারপরে তোমার এটা ফায়ারওয়াল সার্ভারগুলো অ্যাক্সেস করতে চাইলে এখান থেকে সার্ভার অ্যাক্সেস করতে চাই, বাট ইন্টারনেটে যাইতে হলে এদিক দিয়ে যাইতে হবে। এখানে একটা পাবলিক আইপি ইউজ করা হয়েছে, এই যে পাবলিক আইপি অ্যাড্রেস। ইন্ট্রোডিউসিং NAT নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। Network address translation NAT allow private user to access the internet by sharing one or more public IP address. The need for the NAT arrows from limited IPv4 address space, private address not routed by the internet router, private address solve the IPv4 scarcity but need to translate. তার মানে কি আমাদের IPv4 আসলে লিমিটেড আইপি অ্যাড্রেস ছিল, ঠিক আছে, আর আমরা ইন্টারনেটে যাওয়ার জন্য ইন্টারনেট রাউটার ইউজ করে আমরা প্রাইভেট অ্যাড্রেসটাকে রাউটেড করতে পারি। প্রাইভেট অ্যাড্রেস আর নট রাউটেড, প্রাইভেট অ্যাড্রেস যেহেতু রাউটেড হয় না তাহলে আমাদেরকে নেট করতে হবে আর কি। তো নেটটা কীরকম হইতে পারে, কোম্পানি ল্যান, এটা কোম্পানির ল্যান অ্যাড্রেস, এটা এখানে একটা কি পাবলিক আইপি অ্যাড্রেস না, এটা ধরো সিসকোর একটা সার্ভার, তাহলে কি করতেছে এই লোকাল যতগুলো আইপি আছে প্রাইভেট আইপি অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করে এই আইপি এই পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে সে ইন্টারনেটে চলে যাচ্ছে। ঠিক আছে? NAT টার্মিনোলজি অ্যান্ড ট্রান্সলেশন মেকানিজম, তার মানে যে ট্রান্সলেশনটা হচ্ছে সেটা কীভাবে, মেকানিজমটা কীভাবে হচ্ছে। তো আমরা 3 টাইপস অফ ন্যাটের কথা বলি, স্ট্যাটিক ন্যাট, ডাইনামিক ন্যাট, আর একটা হলো প্যাট। প্যাট হলো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো স্ট্যাটিক ন্যাট ইজ দ্য 1-to-1 ন্যাট বলা হয়, 1-to-1 ন্যাট বলা হয়, হ্যাঁ 1-to-1 অ্যাড্রেস ম্যাপিং। হোয়াট ইজ 1-to-1 অ্যাড্রেস ম্যাপিং, তো আমরা আসতেছি। সো ইনসাইড বলতে বলা হচ্ছে যে আমার ল্যান্ড সাইড, ইনসাইড বলতে আমার বলা হচ্ছে, আউটসাইড বলতে বলা হচ্ছে যে আমার আইএসপি থেকে যে কানেক্টিভিটিটা লাগছে সেটা হলো আমার আউটসাইড। আউটবাউন্ড আইপি প্যাকেট, আউটবাউন্ড আইপি প্যাকেটের ভিতর কী হবে, ডেস্টিনেশন IPv4 অ্যাড্রেস আউটসাইড লোকাল, এটা আমার আউটসাইড লোকাল হবে, আমরা সেটা পরের চিত্রে দেখতেছি। আচ্ছা ডাইনামিক নেট, তার মানে কি 3টা নেটের কথা বলছি, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট আর কি প্যাড। তো ডাইনামিক নেট কিভাবে কাজ করে, ম্যানি টু ম্যানি, তার মানে একটা তুমি /28 ব্লক নিলে, /28 হাউ মেনি আইপি অ্যাড্রেস ইজ দেয়ার, is it correct? How many IP addresses is the /28? 30টা। ওকে /28 মানে আমরা যদি আচ্ছা ডেস্টিনেশন IPv4 অ্যাড্রেস আউটসাইড লোকাল বলতে এটা এগুলো বোঝাচ্ছে।
তো যেটা হলো যে আমরা একটা পুল ক্রিয়েট করতে হবে, /28 একটা পুল নিলাম, তার মানে কি 14টা আইপি পাচ্ছি, 14টা আইপি, তার মানে আমার ল্যান্ড সাইডে 14টা আইপি ইউজ করতে হবে, তার মানে 14টা কমিউনিকেশন করবে। তার মানে কি, মানে তুমি ডায়নামিকতে সমস্যা না, 14 জন ইউজার 14টা পাবলিক আইপি লাগবে, তার মানে তো সে একই কথা, আইপি নষ্ট হয়ে যাচ্ছে না। তার মানে আমরা ডাইনামিকটাও করবো না। অনেক রিকোয়ারমেন্ট থাকে অনেক জায়গায়, অনেক সার্ভারের রিকোয়ারমেন্ট থাকে যে আমার একটা আইপি দিয়েই শুধু এই সার্ভারটাই যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এরকম করা লাগে। প্যাট, এবার আসছে প্যাট কি করছে, মেনি টু ওয়ান অ্যাড্রেস ম্যাপিং, একটা আইপি অ্যাড্রেস দিয়ে চলে যাও যতগুলো ইচ্ছা। তো সেটা কিভাবে কাজ করে, সেটা হলো নেট টার্মিনোলজির ভিতরে আমাদের বলে দিচ্ছে দিস ইজ দ্য ইনসাইড নেটওয়ার্ক, তাই না, ইনসাইড নেটওয়ার্ক। এটা PC1 আইপি অ্যাড্রেস, এর আইপি অ্যাড্রেস হলো 10.10.192.168.10.10। আউটসাইডে যে আইপি অ্যাড্রেসটা আমরা যে আইএসপি থেকে যে আইপিটা দিছে সেটা কত, 209.165.200.226, তাই না। তার মানে কি ইনসাইড গ্লোবাল অ্যাড্রেস বলতে, ইনসাইড গ্লোবাল অ্যাড্রেস, ইনসাইড মানে এটাও কিন্তু এর ইনসাইড কিন্তু গ্লোবাল, মানে পাবলিক আইপি অ্যাড্রেস। ইনসাইড লোকাল অ্যাড্রেস বলতে দিস আইপি অ্যাড্রেস, ক্লিয়ার। আউটসাইড লোকাল অ্যাড্রেস, দিস ইজ দ্য সার্ভার অ্যাড্রেস, সার্ভার অ্যাড্রেস। আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস, দিস ইজ দ্য সার্ভার অ্যাড্রেস। তারপরে যখন শো নেট ট্রান্সলেশন কমান্ড দিব তখন এরকমই দেখাবে। তো ট্রাফিকটা যাচ্ছে কীভাবে, সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে। একটা ট্রাফিক যেতে গেলে কি সোর্স অ্যাড্রেস কী থাকে, সোর্স অ্যাড্রেস আইপি হেডারের ভিতরে থাকে না, সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস এগুলো থাকে না। তো সোর্স অ্যাড্রেসের ভিতরে সোর্স অ্যাড্রেস 192.168.10.10, ডেস্টিনেশন অ্যাড্রেস আউটসাইড লোকাল, আউটসাইড লোকালের ভিতরে আমার আইপি অ্যাড্রেস হলো 201.8, আমি আউটসাইড যার কাছে যাইতে সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস। এবার সোর্স গ্লোবাল অ্যাড্রেস, দিস ইজ আমি এই আইপি হয়ে ট্রান্সলেট হয়ে যাচ্ছি, ডেস্টিনেশন গ্লোবাল অ্যাড্রেস হলো এটা। এবার ঠিক এখান থেকে আবার ফেরত যাইতে হবে না, যদি আমি লোকালের কাছে আসতে চাই, এর কাছে যদি আসতে চাই তাহলে কি সোর্স আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস, তার মানে কি এর আগে কী হয়েছিল, সোর্স অ্যাড্রেস এ হয়েছিল, এখান থেকে যখন যাচ্ছিলাম এর কাছে তখন এ এখন কি এর কাছে আসবে না, আসবে না। সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন গ্লোবাল অ্যাড্রেস হবে এটা, আউটসাইড আমার এটা সোর্স আউটসাইড লোকাল অ্যাড্রেস এটা, এবং ডেস্টিনেশন অ্যাড্রেস হলো এটা। এটা হলো নেটের টার্মিনোলজি, এইভাবেই নেটটা আসলে কাজ করে সোর্স থেকে ডেস্টিনেশনের ভিতরে। আরও যদি ডিপ ডাইভ করি, নেট টার্মিনোলজি অ্যান্ড ট্রান্সলেশন মেকানিজম সেম জিনিস। আমরা পিসি কত, এটা 192.168.10.10, এটা আইপি হলো 26, এটা পাবলিক আইপি অ্যাড্রেস, এটা হলো ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তো আউটসাইড লোকাল অ্যাড্রেস কোনটা, আউটসাইড লোকাল অ্যাড্রেস যে সার্ভারের কাছে যাইতে চাচ্ছি সেটা আউটসাইড। আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস কোনটা, রাউট আইএসপি থেকে যে আইপিটা আমার রাউটারে দিচ্ছে, আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস এটা না। ওর সোর্স অ্যাড্রেসকে যে যাচ্ছে, এই যে আমার পিসিটা সোর্স অ্যাড্রেস, হ্যাঁ, এরপরে পোর্ট ফিল্ড থাকে, আদার্স হেডার ডাটা ফিল্ড থাকে, এটা আইপি হেডারের ভিতরে। হ্যাঁ, এরপর আউটসাইড গ্লোবাল আছে, ইনসাইড লোকাল, এর আগে যে হেডার ফিল্ড যেটা দেখেছিলাম সেটাই এখানে আরেকটু বড় করে ব্রডলি আইপি সহ সোর্স অ্যাড্রেস পোর্ট ফিল্ড সহ দেখাইছে আর কি। সো what is the benefit and advantage and disadvantage net, সুবিধা কি অসুবিধা কি, তাই না, এটা তো আমাদেরকে জানতে হবে, তাই না। সো অ্যাডভান্টেজ অফ নেট, কনজার্ভ পাবলিক আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মানে আমাদের আইপি অ্যাড্রেসগুলোকে বাঁচায়, পাবলিক আইপি অ্যাড্রেসগুলোকে বাঁচায়। ইনক্রিজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ কানেকশন টু দ্য পাবলিক নেটওয়ার্ক, ফ্লেক্সিবিলিটি মানে সুবিধা প্রদান করে, সহজে বোধগম্য আর কি, আমরা ইনক্রিজ করতে পারি, বাড়াইতে পারি আমার লোকাল প্রাইভেট আইপিটাকে, যতই হোক না কেন আমি পাবলিকে নিয়ে যেতে পারি, ইন্টারনেটে নিয়ে যেতে। প্রোভাইড কনসিস্টেন্সি ফর ইন্টারনাল নেটওয়ার্ক অ্যাড্রেস স্কিম,
helps provide network security provide করে disadvantage of NAT in functionality is lost তার মানে যদি কেউ তোমাকে ফরেনসিক টেস্ট করে যে তুমি এই অকারেন্সটা করছো কি না এটা যদি ধরতে চায় তাহলে কি হবে তোমাকে নেট হয়ে আসতেছে না তুমি তো কোন আইপিটা দেখেছিলে সেটা তার পাবে না ও পাবলিক আইপি পর্যন্ত আসতে পারতেছে সো আমি যদি আমার ইন্টারনেটে লেখে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস তাহলে কি আমি এই নেটওয়ার্কে কি আইপি অ্যাড্রেস ইউজ করতেছি সেটাই তো আমাকে দেখাবে তাই না এটা হলো আমার পাবলিক আইপি অ্যাড্রেস হ্যাঁ এই মুহূর্তে তো তো ইন টু ইন ফাংশনালিটি ইজ লস্ট তার মানে কি আমি ওই পর্যন্তই আসতে পারবো এরপরে আমার আইপি তো প্রাইভেট আইপি তাই না ইন টু ইন IPv4 ট্রেসিবিলিটি ইজ লস্ট টানেলিং বিকাম মোর কমপ্লিকেটেড আমরা যদি টানেলিং তৈরি করি ভিপিএন টানেল তৈরি করি তো ইটস কমপ্লিকেটেড ইনিশিয়েটিং টিসিপি কানেকশন ক্যান বি ডিসরাপ্টেড পারফরমেন্স ইজ ডিগ্রেড মানে আমি যদি একটা আইপি দিয়ে বেরোই তাহলে সুবিধা হয় তো বা আমি যদি পাবলিক আইপি ইউজ করি তাহলে ডিরেক্টলি ইউজ করতে পারি টানেলিং সুবিধা আইপির পারফরমেন্স লস হওয়ার কোনো সুবিধা নেই ডিগ্রেড হওয়ার কোনো অসুবিধা নেই তো এগুলো আসলে সুবিধা অসুবিধা স্ট্যাটিক নেট তো আমরা 3 ধরনের নেটের কথা পড়ে আসছি কয় ধরনের কি কি আচ্ছা স্ট্যাটিক নেট ইউজ 1-to-1 mapping for local and global address. This mapping are configured by the network administrator and remain constant. Static NAT is particularly useful when server hosted in the inside network must be accessible from the outside network. A network administrator can SSH to server in the inside network by pointing the SSH client to the proper inside global address. So static NAT আমরা আউটসাইড থেকে ইউজ করতে পারি ধরো আমার একটা আচ্ছা আমরা আমরা এরপরে একটা ডিজাইন আছে ওকে তো এটা হলো সার্ভার এই সার্ভার থেকে যদি আমার এই পিসিতে আসতে চাই তাহলে কিভাবে আসবে তো এই পাবলিক আইপি অ্যাড্রেস এখানে বসানো আছে আমার আইএসপি থেকে দিছে যে আইপিটা এটাতে হিট করলে আমার এই লোকাল আইপিতে ফরওয়ার্ড করবে তার মানে তুমি বাসায় বসে যদি এখানে কোনো সার্ভার থাকে সেই সার্ভারে যদি ঢুকতে চাও তাহলে পয়েন্ট টু পয়েন্ট যদি স্ট্যাটিক নেট করো ম্যাপিং করে দাও যে আমার আইপি অ্যাড্রেস হলো 192.168.10.10 এই আইপিতে আমি লোকাল আইপিতে ঢুকবো তাহলে আমি বাসায় বসে তো ঢুকতে পারবো না কারণ তো এটা তো লোকাল আইপি তাহলে আমাকে কি কোনো একটা রিয়েল আইপিতে হিট করলে আমার লোকাল আইপিতে ফরওয়ার্ড করবে কারণ ওর সাথে ম্যাপিং করা আছে এটাই বলা হচ্ছে যে স্ট্যাটিক নেট তো কীভাবে ক্লায়েন্ট অ্যাক্সেসিং দ্য কোম্পানি ওয়েব সার্ভার ওভার দ্য ইন্টারনেট সে বাসায় বসে আছে ধরো সে এই সার্ভারে এটা কি লোকাল আইপি অ্যাড্রেস তাহলে এখানে কি যাইতে পারবে যদি তার যদি সার্ভারে লেখে যাইতে পারবে না তাহলে কি করবে এরকম একটা আইপি অ্যাড্রেসে হিট করলে তাকে ফরওয়ার্ড করবে এই আইপিতে আমি কি বুঝাইতে পারছি ডাইনামিক নেট কোনটা তাহলে Dynamic NAT use a pool of public IP address and assign them on first come first serve basis তার মানে তুমি প্রথমে আসলে প্রথম আইপিটা পাবা তারপর সেকেন্ড আইপিটা যে আসবে আইপি পরে গেলে আর কেউ পাবে না মানে তুমি /28 কয়টা আইপি 14টা পাবলিক আইপি ইউজ করো তার মানে ইনসাইডের ইউজারও 14 জন অ্যাট এ টাইম ইউজ করলে কিন্তু আর পাবে না ধরো 12 জন আছে তাহলে তোমার ইউজার একসাথে ধরো 50 জন ইউজার আছে 50 জন তারা একসাথে ইন্টারনেটে যাচ্ছে না তার মানে যে যখন ফাঁকা থাকবে সে তখন যাবে ফার্স্ট কাম মানে আগে আসলে আগে পাবেন পদ্ধতিতে বিষয়টা হচ্ছে যে আমি ব্লক সাইজ করছি সাপোজ 50 জন আর আমার ইউজার 60 জন এখন এই এট এ টাইম 50 জন ব্যবহার করতে পারবে বিষয়টা এরকম এক্স্যাক্টলি এই যে আমার একটা এটা হলো 26-27 হ্যাঁ তো আমি এই 192.168.10 এই 26টাকে ইউজ করতেছে
192.168.10.11 এ 27টাকে ইউজ করতেছে। এভাবে আমার তুমি /27 বা 28-এ যে কটা আইপি পাবলিক থাকবে এক একজন করে ইউজ করবে, যেই শেষ শেষ। এটা ডাইনামিক নেট। ডিএসএল কোয়ালিটির। তো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আমরা কি করছি, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বা প্যাড ম্যাপস মাল্টিপল প্রাইভেট আইপি অ্যাড্রেস টু সিঙ্গেল IPv4 অ্যাড্রেস এ ফিউ অ্যাড্রেস। ঠিক আছে, তার মানে মাল্টিপল প্রাইভেট আইপি অ্যাড্রেসটাকে আমরা ফরওয়ার্ড করে দেবো সিঙ্গেল একটা পাবলিক আইপি অ্যাড্রেসে। PAT use the pair source port and source IP address to keep track what traffic belong to what internet client। মানে আমরা যখন প্যাড করি তখন কি হয়, আমরা সোর্স আইপি অ্যাড্রেস যে থাকে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে একটা পোর্ট জেনারেট হয়, একটা র্যান্ডম পোর্ট জেনারেট হয়। পোর্ট মানে একটা ধর একটা নাম্বার দিয়ে দিল, পোর্ট নাম্বার দিয়ে দিল, ঠিক আছে। সেই পোর্ট নাম্বার দিয়ে যখন যাচ্ছে ওই ওই আবার যখন ব্যাক করবে ওই পোর্ট নাম্বার ধরেই এই আইপি অ্যাড্রেস ধরে আসবে, না হলে তো সিকোয়েন্স রাখতে পারবে না। PAT is also known as NAT overload. NAT overload বলা হয় by also using the port number. PAT forward the response packet to the correct internal device. The PAT process also validate that incoming packets or requests, thus adding degree of security of the session. The PAT process also validate that the incoming packets are requested, the adding ইনকামিং প্যাকেট রিকোয়েস্টেড। প্যাড কী করে, একটা সিকিউরিটি ভালো হয় এই কারণে, ধরো তোমার যে তুমি যে পোর্ট নাম্বার দিয়ে যাচ্ছ, ধরো তুমি HTTP করবা, কী করবা, হ্যাঁ, তাহলে তুমি গুগলে ব্রাউজ করলে তোমার ইনসাইডের পোর্ট নাম্বারটা একটা র্যান্ডমলি জেনারেট হলো। তো আমরা যদি এটা দেখতে চাই তাহলে CMD, তাহলে হয়ে গেছে। সো আমি যদি এখন ইন্টারনেটে যাই, দেখো আমার একটা সেশন তৈরি হবে, হ্যাঁ, এস্টাবলিশ কানেকশন এস্টাবলিশ। ইনসাইডের পোর্ট নাম্বার কত সেটা কিন্তু বুঝতে পারতেছে না, তাই না? একটা র্যান্ডম পোর্ট জেনারেট হচ্ছে না, এই যে 62839, কিন্তু এই সাইডের পোর্ট নাম্বারটা তো আমি জানি। HTTPS এর পোর্ট নাম্বার কত? HTTPS এর পোর্ট নাম্বার কত? 443, তাই না? তার মানে কি ইনসাইডের পোর্ট নাম্বার, বাইরের তো হ্যাকাররা কিন্তু আউটসাইডের পোর্ট নাম্বারটা দেখতে পাচ্ছে, তার মানে কি এটা আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস, হ্যাঁ, আউটসাইড লোকাল অ্যাড্রেস। তো এই আইপিটা দেখতে পাচ্ছে আর এটা হলো ইনসাইডের আইপি অ্যাড্রেস, তাই না? তাহলে এটা বুঝাইতে পারছি যে এরকম পোর্ট জেনারেট করবে। আমার আইপি অ্যাড্রেসটা হলো এটা লোকাল আইপি অ্যাড্রেস, একটা পোর্ট জেনারেট করে আমি যদি টেলনেট করি, আমি পোর্ট জেনারেট এটা কি অটোমেটিক লেয়ার 4 এ হয়? পোর্ট জেনারেট লেয়ার 3-তে করতেছে। লেয়ার 3 ট্রান্সপোর্ট পোর্ট জেনারেট না, ট্রান্সপোর্ট লেয়ারে পোর্ট জেনারেট করে লেয়ার 4-এ, কিন্তু জেনারেটটা কোথায় হচ্ছে? জেনারেটটা 4-এই হচ্ছে, হ্যাঁ। টিসিবি এর ওই হেডারে 16 বিট পোর্ট জেনারেট। আমি একটা SSH করলাম, হ্যাঁ, একটা ব্যান্ডিট সার্ভার, হ্যাঁ, তার মানে আমার এখন একটা আসার কথা SSH এর পোর্ট নাম্বার কত? 22। readme
22 নম্বর পোর্টটা দেখতে যাচ্ছি যে আমি তো একটা এসএসএইচ করছি তাই না, 10.9 থেকে স্টাবলিশ কানেকশন রেজিস্টার এসএসভি সাইন। আমরা আর একটা ডিভাইসকেও এসএসএইচ করলাম নাকি, শো ভার্সন কমান্ড দিলাম। আউটসাইডে পোর্ট নাম্বারটা চেঞ্জ করা আছে, যে পোর্ট নাম্বার চেঞ্জ করলে অনেক সুবিধা আছে, যে আমি এই 22 বা আমি তো এই সার্ভিসটা দেখলে বুঝতে পারছি যে আমি এখন কি চালাইতেছি, এইচটিটিপিএস। তার মানে হ্যাকার কি করবে, এটা চেক করবে যে আসলে কোন পোর্ট দিয়ে যাচ্ছে। অরিজিনাল পোর্ট দিয়ে এটাতে যদি যায় তার মানে কি এইচটিটিপি যায়। তাহলে আমি যদি পোর্ট নাম্বারটা এসএসএইচের পোর্ট নাম্বারটা 2220 যদি দিই, তাহলে 2220 পোর্ট তো এসএসএইচের জন্য না, তাহলে হ্যাকার কি বুঝতে পারবে সহজে? তো এটা আমরা চেঞ্জ করি, সিকিউরিটি রিজন পারপাস অনেক সময় চেঞ্জ করে রাখি, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু এসএসএইচ করছি, কিন্তু আমার এখানে আইপি অ্যাড্রেসের এগেনস্টে আমার পোর্ট নাম্বার অ্যাড্রেসটা দেখাচ্ছে না। এবং আমার লোকাল সাইডে যে প্রাইভেট আইপি অ্যাড্রেসে সেটাও কিন্তু পোর্ট জেনারেট হয়েছে, কিন্তু তার অরিজিনাল পোর্ট কিন্তু শো করতেছে না। কিন্তু আমি কাজ করার সময় যখন আউটসাইড লোকাল মানে কি, যেটা সার্ভারের অ্যাড্রেস, সেই সার্ভার থেকে যখন আসতেছে তখন কিন্তু এই পোর্ট নাম্বার ধরেই কিন্তু আসতেছে। ওকে, comparing NAT and PAT. NAT translation IPv4 address 1 to 1 basis between private IP address and public IP address, মানে 1:1 করে সে হয় ম্যাপিং করতে পারে, স্ট্যাটিক NAT করতে পারে অথবা কি করতে পারে, ডাইনামিক NAT করতে পারে। NAT এবং PAT এর ভিতর পার্থক্যর কথা বলতেছে। PAT কি করে, মডিফাই বোথ অ্যাড্রেস অ্যান্ড পোর্ট নাম্বার। PAT কি করে, আমরা মডিফাই করে পোর্ট নাম্বার মডিফাই করতে পারি। এবং NAT ফরওয়ার্ড ইনকামিং প্যাকেট to their inside destination by referring incoming source IPv address provided by the host on the public network। তার মানে কি, আমরা স্ট্যাটিক নেট যদি করি তাহলে একটা পাবলিক আইপি অ্যাড্রেসের এগেনস্টে ম্যাপিং করে দিচ্ছি প্রাইভেট আইপি অ্যাড্রেস, বা আমরা যদি ডাইনামিক নেট করি একটা পাবলিক আইপি অ্যাড্রেস নিয়ে সে প্রাইভেট আইপি অ্যাড্রেস চলে যাচ্ছে। আর উইথ প্যাড there is generally one or every few public exposed IPv4 address. PAT is able to translate protocol that do not use port number. প্যাট কি করে, ট্রান্সলেট করে। প্যাট ইজ অ্যাবল টু ট্রান্সলেট প্রোটোকল দ্যাট ডু নট ইউজ দ্য পোর্ট নাম্বার সাচ অ্যাজ আইসিএমপি। ইচ অন অফ দিস প্রোটোকল সাপোর্ট ডিফারেন্ট বাই প্যাট। তার মানে অরিজিনাল পোর্ট নাম্বার সে ইউজ করে না, র্যান্ডমলি জেনারেট যে পোর্ট নাম্বার সেটা সে ইউজ করে। পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন এটা হলো মাল্টিপল, এখানে দুইটা লোকাল ইনসাইডের আইপি অ্যাড্রেস আছে, এটা আউটসাইডের এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, তাই না? আউটসাইডের আইপি অ্যাড্রেস দিয়ে দিছে। আমার ইনসাইড গ্লোবাল অ্যাড্রেস, তার মানে এটা আমার পাবলিক আইপি অ্যাড্রেস যেটা আইএসপি থেকে পাইছি। ইনসাইড লোকাল অ্যাড্রেস, এটা একটা পোর্ট নাম্বার জেনারেট করে, এটা আমার ইনসাইডের ল্যানের আইপি অ্যাড্রেস। আউটসাইড গ্লোবাল আইপি অ্যাড্রেস, তার মানে আমি যার কাছে যাব 201 ডট, এটা কোন পোর্ট দিয়ে যাব, 80 পোর্ট দিয়ে যাব, তাই না? এবং আউটসাইড লোকাল আইপি অ্যাড্রেস হলো এটা। তাহলে এইভাবেই যাচ্ছে এবং আসার সময় ঠিক এইভাবেই আসে। তো অলরেডি এটা আমরা আলোচনা করছি। এবং যদি এটা আমার কত 192.168.10, এটা 11, তার মানে আলাদা আলাদা পোর্ট নাম্বার জেনারেট হয়েছে। এটা আর একটা সার্ভিস ইউজ করছে, তার জন্য আলাদা পোর্ট নাম্বার জেনারেট হয়ে গেছে। তার মানে কি, আমরা একই সাথে ইউটিউব দেখতে পারি, আমরা ইয়াহুতে যেতে পারি, গুগল ড্রাইভে যেতে পারি, আলাদা আলাদা পোর্ট জেনারেট হয়ে যাবে। কিন্তু আমরা দেখাচ্ছিলাম আমার এই যে এপিসিটা যখন যাচ্ছে তখন আলাদা আলাদা পোর্ট নাম্বার জেনারেট করে এক একটা আলাদা আলাদা আইপিতে যাচ্ছে না। কনফিগারিং অ্যান্ড ভেরিফাই ইনসাইড IPv4 NAT। IPv4 যদি আমরা NAT কনফিগার করতে চাই
স্পেসিফাই ইনসাইড অ্যান্ড আউটসাইড ইন্টারফেস ডেফিনেটলি। কোনটি ইনসাইড নেটওয়ার্ক ইন্টারফেস, তার মানে কি আমরা নেট কনফিগার করার প্রথম শর্তই হলো কোনটা আউটসাইড ইন্টারফেস আর কোনটা ইনসাইড ইন্টারফেস এটা ডিফাইন করতে হবে আমাদের। ক্লিয়ার? তার মানে এটা আউটসাইড হলে আমার আইপি অ্যাড্রেস যদি এটা এই আইএসপি থেকে পাই তাহলে এটা বলে দিতে হবে না এটা আউটসাইড। কীভাবে বলতে হবে? ওই ইন্টারফেসের ভিতরে ঢুকে আইপি নেট, আর যেটা ইনসাইড সেটার ভিতরে ঢুকে জিরো স্ল্যাশ কনফিগ ইফ মানে কি ইন্টারফেস গিগাবিট 0/0 ভিতরে ঢুকে আইপি নেট ইনসাইড। মনে আছে প্রথম শর্ত? ফাইন। 2 নম্বর হলো স্পেসিফাই লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস কী আছে সেটা একটা এসিএল তৈরি করতে হবে। স্পেসিফাই গ্লোবাল অ্যাড্রেস অ্যাভেলেবেল ফর ট্রান্সলেশন, গ্লোবাল অ্যাড্রেস সেট করতে হবে। স্পেসিফাই নেট টাইপ ইউজিং আইপি নেট ইনসাইড সোর্স কমান্ড দিয়ে আমাদেরকে কনফিগার করতে হবে। তো আমরা সেই কমান্ড লাইনটায় যাচ্ছি। কমান্ড লাইনটা ওকে। তার মানে এটা আমার ইনসাইড সিরিয়াল 0.0.0/0/, এটা কি করছি ইনসাইড, আর এটা কি আউটসাইড। তার মানে এখানে লোকাল আইপি বসাইছি, এটাতে পাবলিক আইপি বসাইছি। তার মানে এর ভিতরে আমরা কি বলছি, এটা আইপি নেট ইনসাইড, এটা আইপি নেট। বুঝেছি আমি? আইপি বসাতে পারি আমরা। তারপরে আমরা কি লিখতে হবে, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক 192.168.10.254। তার মানে কি আমি একটা স্ট্যাটিক নেট কনফিগার করতেছি। কি বাইরে থেকে আমার এই পিসিতে ঢুকবো, তার মানে কি এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তার মানে আমাকে এই আইপিতে ঢুকতে হলে আমি হিট করব কোনটা, এই যে পাবলিক আইপি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, শেষ। স্ট্যাটিক নেট শেষ, কিচ্ছু না। তার মানে আমাকে ম্যাপিং করে দিচ্ছি না, যদি তুমি এআইপিতে হিট করো এর কাছে নিয়ে যাবে। আমার এর জন্য বলা আছে কোন সাইড আমার ইনসাইড কোন সাইড আউটসাইড বলা আছে। আমি ধরো এক্স্যাক্টলি আমি মোবাইলে দেখে আরডিপি সফটওয়্যার নামায় যদি আমি এসে ঢুকতে চাই, হ্যাঁ, তাহলে আমি ইজিলি ঢুকতে পারি, আমার ল্যাপটপে ঢুকে যাব, ব্যাপার না। ক্লিয়ার? এটা স্ট্যাটিক নেট শেষ। স্ট্যাটিক নেট ভেরিফাই করবো কীভাবে, আমরা যদি নেট প্রসেসটাকে ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার আইপি নেট স্ট্যাটিস্টিক্স, শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স দিলে আমাকে দেখাবে যে একটা স্ট্যাটিক নেট কনফিগার করা আছে। শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে একটা নেট স্ট্যাটিক নেট কনফিগার করা আছে। হ্যাঁ, এটা হলো আমাদের ট্রাবল শুট কমান্ড। এবার হলো পুল করব কিভাবে। পুলের শর্ত কি, ডাইনামিক নেটের শর্ত কি ছিল, একটা পুল ক্রিয়েট করতে হবে যার ভিতরে আমি একটা ব্লক বলে দিছি, ওই পাবলিক আইপি যতগুলো থাকবে, প্রাইভেট আইপি যারা ওখানে যতগুলো একজন করে যাবে, শেষ হয়ে গেলে সবাই ওয়েট করবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ করবে। ঠিক আছে? তো কি করলাম, প্রথমে আমি জানি আমি ব্লকটা বলে দিলাম, আমি আসতেছি যে আমি বলে দিচ্ছি কি আইপি নেট, আমরা তো জানি আইপি নেট ইনসাইড আউটসাইড বলে লিখতে হবে, এটা জানি না, এই যে লিখে দিচ্ছি, এই সাইডটা হলো ইনসাইড, এই সাইডটা হলো আউটসাইড। কত আইপি ব্লক নিয়েছি, /28 কত ব্লক নিয়েছি, /28। তার মানে আমরা কয়টা আইপি পাবো, 14টা। তার মানে কি, এই যে বলে দিছি আইপি নেট, এই যে একটা পুল ক্রিয়েট করছে, একটা স্ট্রিং লিখছি নেট পুল 2 লিখে আইপি অ্যাড্রেসটা কত থেকে 226 থেকে 240 নেট মার্কস বলে দিছি এটা। এরপরে আমরা একটা অ্যাক্সেস লিস্ট করছি। অ্যাক্সেস লিস্ট কেন করতেছি, আমার লোকাল ইউজারটাকে পারমিশন দেওয়ার জন্য, ইন্টারনেটে যাওয়ার জন্য। অ্যাক্সেস লিস্ট 1 আমরা অ্যাক্সেস লিস্ট আলাদাভাবে শিখবো, জাস্ট এখানে এটা আসতেছে আর কি। অ্যাক্সেস লিস্ট 1 পারমিট 192.168.0.0, আর এটা ওয়াইল্ড কার্ড মার্কস বলা হয় 0.0। আমরা এই 192.168-এর কত আমরা জানি, সাবনেট মার্কস কত, 192.168.0.0 সাবনেট মার্কস কত, /24 কে ওয়াইল্ড কার্ড মার্কস বের করার শর্তটা হলো যে ওয়াইল্ড কার্ড মার্কস বের করার নিয়ম হলো, আমরা 255 জানি যে আমাদের ডিফল্ট হলো 255.255.255, আমাদের এটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস,
এই 255 4টা 255 থেকে যদি আমার সাবনেট ম্যাচ এটা যদি বিয়োগ করলে আমরা ওয়াইল্ড কার্ড মার্কসটা পাবো। তার মানে কি, যদি 4টা 255-এর সাথে যদি আমি এই 192.168.0.0 সাবনেট মার্কসটা বিয়োগ করি তাহলে কত পাই আমরা? $255.255.255.255 এটার সাথে আমি কি বিয়োগ করবো? আমার 192 168 0.0 সাবনেট মার্কস কত? তার মানে 255.255.255.0। তার মানে আমরা কত পাবো? ওয়াইল্ড কার্ড মার্কস 0.0.0.255 এটা পাবো না? বিয়োগ করলে এটা 0 এটা 0 এটা 0 এটা পাবো না? তার মানে এখানে আমরা কি করছি? 192.168.0.0। তার মানে কি, আমরা পুরো ব্লকটাকে মানে /16-এর ব্লকটা নিছি। আমরা যদি এখানে আরেকটা 0 দিই, তার মানে কি, তখন আমরা কত হবে? তার মানে ওয়াইল্ড কার্ড মার্কস এটা লিখছে না, /16-এরটা লিখছে না, 24টা লিখে নিয়েছিল, এটা লিখছে। হ্যাঁ, ওকে। তার মানে এই পুরো ব্লকটাকে ধরে 16-এর ব্লক ধরে সবাই পারমিশন ইন্টারনেটে যাওয়ার জন্য। আইপি ন্যাট এবার কি লিখতে হবে? একটা প্যাটের কমান্ড লিখতে হবে। কি করবো? আইপি ন্যাট ইনসাইড কারা? এই ইউজার না? এই যে 192.168 কত 10 আছে, 11 আছে, অনেক ইউজার আছে এখানে। সোর্স লিস্ট বলতে আমি অ্যাক্সেস লিস্টের ভিতরে কি করছি? পারমিট করছি না ডিনাই করছি? যদি ডিনাই থাকতো তার মানে কি ইন্টারনেটে যাইতে পারতাম না। তার মানে পারমিট আছে, দেখতেছে, এই লিস্টটা দেখতেছে। এবং পুলটা কোথায় ক্রিয়েট করা, সেটা স্ট্রিং নাম কি? ন্যাট পুল। এই পুলটা কি করতেছে? ওভারলোড। ক্লিয়ার? এটা হলো ডাইনামিক ন্যাট। আর এইটুক তো আমরা করতেই হবে ন্যাট করতে গেলে। কমান্ড জাস্ট হুবহু দিলে হয়ে যাবে। এটা একটা স্ট্যাটিক ন্যাট কনফিগারেশন আমাদের, আমরা এর আগে দেখছিলাম, তাই না? আইপি ন্যাট ইনসাইড সোর্স। এখানে সোর্স স্ট্যাটিক মানে স্ট্যাটিক ন্যাট। আমরা টিসিপি যদি বলে দিই তাহলে আমরা দুই সাইডের পোর্ট নাম্বার বলে দিতে পারি। আগেরটা আমরা কি করছিলাম? টিসিপি বলিনি। এটি আমরা টিসিপি বলে দেওয়ার ফলে কি করতেছি, যখন আউটসাইডতে হিট করবে 80-80-তে, ও ইনসাইডে কোন, এটা লোকাল আইপি না 254, লোকাল আইপিতে আসবে 80-তে। তার মানে কি, হ্যাকাররা বুঝবে না 80-80 পোর্ট মানে কি, ইনসাইডের কত পোর্ট বুঝবে? আমি চেঞ্জ করে দেবো, আমি আমার 8181 দিলাম, 8525 দিলাম, আমার ইচ্ছা মতো। তার মানে আমি জানি না 8525-এ কোন পোর্ট চলতেছে, কিন্তু ইনসাইডে তো আমার 80 পোর্ট চলতেছে। তো আমরা এইভাবে কনফিগার করতে পারি। শো আইপি নেট ট্রান্সলেশন দিলে দেখায় কি দেখাচ্ছে? প্রোটোকল কি? টিসিপি। ইনসাইড গ্লোবাল আইপি অ্যাড্রেস কোনটা? এই যে 226 আইএসপি থেকে যে আইপিটা পাইছি সেটা, আর ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস হলো এটা। তার মানে কি, আমার নেটটা কাজ করতেছে কিনা শো আইপি নেট ট্রান্সলেশন দিলে আমাকে দেখাচ্ছে। ডাইনামিক নেট অপারেশন অলরেডি আমরা পুলের কথা আলোচনা করছি। ওকে, ডাইনামিক এটা আরেকটা কনফিগারেশন, ডাইনামিক নেট পুলের কনফিগারেশন আর কি। আমরা তো অলরেডি একটা আলোচনা করছি ডাইনামিক নেট পুল কীভাবে ক্রিয়েট করতে। এটা কত করছে? /224। হ্যাঁ, তার মানে /224-এ কয়টা আইপি পাওয়া যায়? স্ল্যাশ কত? 224 মানে স্ল্যাশ কত? চিন্তা করে কেন? 192 হলো 25 /27, 192 224 128, তারপর 192 224, তার মানে /27-এর একটা ব্লকের কথা বলছে। সেটা 230 থেকে 235 আইপি অ্যাড্রেসগুলো ইউজ করতেছে। এবং সোর্স লিস্ট পুল 1 অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছে যে 10.1. তার মানে এখানে /24-এর একটা মানে ওয়াইল্ড কার্ড মার্কস ইউজ করছে। ঠিক আছে, এই 255 মানে অল ইজ ওপেন, মানে এই 10.1.1 এই 0 মানে এইগুলো ম্যাক্স করতেই হবে, এটা থাকতে হবে। আর 25 মানে তুমি ওর পরে যা আইপি আসবে সব পাস, মানে যাইতে পারবে।
তার মানে আমাদের কি করতে হবে, ইনবাউন্ড এই ইনসাইড আউটসাইড ডিক্লেয়ার করতে হবে, এসিএল করতে হবে, ন্যাট পুল করতে হবে, ন্যাট স্টেটমেন্ট ট্রান্সলেট দেখতে হবে, ঠিক আছে। এবার আসলো প্যাট। প্যাটে কি আমরা জানি, প্রথমে ইনসাইড আউটসাইড কোনটা ডিক্লেয়ার করলাম, একটা এক্সেসিস ক্রিয়েট করতে হবে যে কোন নেটওয়ার্কটাকে আমি ইন্টারনেটে যাইতে দেবো, কোন নেটওয়ার্কটাকে আমি ইন্টারনেটে যাইতে দেবো সেটা ডিক্লেয়ার করতে হবে। তারপর কি করতে হবে, আইপি ন্যাট ইনসাইড সোর্স লিস্ট। সোর্স লিস্ট কোনটা, এটা কিন্তু ইনসাইডের কারা একটা লিস্ট করেছি যেটা এক্সেস লিস্ট আছে, এটা পারমিশন ডিনাইয়ের জন্য এটা 1 দিলাম। এখানে আমি এক্সেস লিস্ট 10ও করতে পারি। এক্সেস লিস্ট আমরা যখন পড়বো তখন আরও ক্লিয়ার হবে। এক্সেস লিস্ট 1 ইন্টারফেস, কোন ইন্টারফেস দিয়ে বেরোচ্ছে, আমার আউটসাইড ইন্টারফেস দিয়ে, তাই না, আমার যেই ন্যাট আউটসাইড যে ইন্টারফেসটা বলেছি সেই ইন্টারফেস নাম্বার, তারপরে কি লিখতে হবে, ওভারলোড। এলো প্যাট কনফিগার হয়ে গেল, কিছু না, 3টে লাইন কনফিগারেশন। তারপর সব আইপি নেট ট্রান্সলেশন দিয়ে দেখাচ্ছে না আমার, সেই আমরা এর আগে ইনসাইড গ্লোবাল মানে আমার আইএসপির আইপি অ্যাড্রেস, ইনসাইড লোকাল মানে আমার নিজের আইপি অ্যাড্রেস, আউটসাইড লোকাল আইপি মানে যার কাছে যাইতে যাচ্ছি সেটা দেখাচ্ছে, তাই না, আউটসাইড গ্লোবাল হয়েছে যার কাছে যাচ্ছি সেটা। তো থ্যাংক ইউ সো মাচ, এটাই ছিল আজকের আমাদের ন্যাট নিয়ে পড়ালেখা। তো আমরা এখন ন্যাট কনফিগারেশন করব, ঠিক আছে, রাউটারে জাস্ট এই কমান্ডগুলো যা যা দেখছি এইটাই পুট করে দিলে এই ন্যাট কনফিগারেশন হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না, ঠিক আছে, ওকে।